আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ফের যুদ্ধ শুরু। ইসরায়েলে ইরানের একযোগে মিসাইল বৃষ্টি। ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি। ইসরায়েলে পৃথক বন্দুক হামলায় হতাহত 5। ভারতের মানবাধিকার সংগঠনের উদ্যোগ, বন্দুক দেখিয়ে নারী শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ। ট্রাম্প মোস্তফা বৈঠকের সম্ভাবনা নাকচ। যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের। এই স্কুলে মুসলিমদের জায়গা নেই। 30 শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন ভারতের কেরালার প্রধান শিক্ষিকা। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, ভবিষ্যতে হবে না, জাতিসংঘে পাকিস্তান। এপিসিআর এর প্রতিবেদন, ভারতে ঈদ উল আজহা ঘিরে 46টি মুসলিম বিদ্বেষী সহিংসতা, রক্ত ঝরল 3 জনের। এবার বিস্তারিত। ফের যুদ্ধ শুরু। ইসরায়েলে ইরানের একযোগে মিসাইল বৃষ্টি। ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি। ইসরায়েলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বিমান ঘাঁটি লক্ষ্য করে একযোগে মিসাইল হামলা করেছে ইরান। কিছুক্ষণ আগে ইরানের বিভিন্ন মিসাইল সিটি থেকে এই হামলা করা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক গার্ড কোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হতে দেখা যায়। টাইমস অফ ইসরায়েল, আল জাজিরা সহ একাধিক বৈশ্বিক গণমাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। আইআরজিসির বরাতে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলার জবাব দিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে উত্তর ইসরায়েলে। ইসরায়েলের স্থানীয় সময় রোববার রাত 11:30টার দিকে ঘটেছে এই হামলা। কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে তা জানা যায়নি, তবে আইডিএফ জানিয়েছে উত্তর ইসরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্ক অ্যালার্ম বেজেছে। লেবাননের রাজধানী বৈরুতে হামলা হলে যুদ্ধবিরতি মানবে না বলে আগাম সতর্ক করেছিল ইরান। আজ ইসরায়েল বৈরুতে হামলার পর এই পাল্টা হামলা চালালো দেশটি। এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হামলার পরপরই দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর কয়েক মিনিট আগে ইসরায়েলি সেনাবাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করেছিল। সামরিক সূত্রগুলো জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে গোয়েন্দা তথ্য পেয়েছিল তারা। বৈরুতের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে ইসরায়েলের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। হামলার পরপরই ইরানের শীর্ষ কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দেন এবং ইসরায়েলকে এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন। ইসরায়েলের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে আয়রন ডোম, ডেভিসড স্লিং এর অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত ও ধ্বংস করার চেষ্টা করছে, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে ইরানের পক্ষ থেকেও হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। দেশটির রাষ্ট্র গণমাধ্যমের হামলার খবর প্রচার করা হলেও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক শক্তির সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইসরায়েলে রোববার পৃথক সন্দেহভাজন বন্দুক হামলায় 1 জন নিহত ও 4 জন আহত হয়েছে। দেশটির উদ্ধারকর্মী সংস্থা ও সেনাবাহিনী এ তথ্য জানায়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানায়, পশ্চিম তীরের কাছাকাছি তজুর নাতান এলাকার কাছে প্রায় 30 বছর বয়সী গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়। একই স্থানে আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংস্থাটি জানায়, কোকাভ ইয়ারি শহরের কাছে একটি পেট্রোল স্টেশনে পৃথক আরেকটি বন্দুক হামলায় আহত 50 বছর ও 30 বছর বয়সী 2 ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তজুর ইজহাক এলাকায় 30 বছরের কাছাকাছি বয়সী এক ব্যক্তির হাতে গুলির আঘাতের চিকিৎসাও দেওয়া হয়েছে বলে জানিয়েছে এমডিএ। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, একাধিক বন্দুক হামলার খবর পাওয়ার পর শালিত তজুর ইজহাক এলাকায় সেনা সদস্যদের পাঠানো হয়েছে। অন্যদিকে পুলিশ জানায়, কোকাভ ইয়াইয়ের প্রবেশ মুখে বন্দুক হামলার ঘটনার পর
তল্লাশি চালিয়ে হামলায় জড়িত সন্দেহভাজন একটি গাড়ি শনাক্ত করা হয়। একই সঙ্গে হামলার জন্য দায়ী বলে ধারণা করা ব্যক্তিকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত একজন হামলাকারী এখনো পলাতক রয়েছে। তাকে ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে পুশব্যাক ও পুশ ইন ইস্যু নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিএসএফ এর বাধায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন নারী ও শিশু সহ শতাধিক মানুষ। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস বা গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সমিতি। সংগঠনটির অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বন্দুকের মুখে নারী ও শিশুদের জোরপূর্বক বাংলাদেশ ঠেলে দিচ্ছে। এক বিবৃতিতে এপিডিআর এর সহসভাপতি রণজিৎ সুর জানান, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলো, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বিএসএফ কর্তৃক পুশব্যাকের উদ্বেগজনক খবর আসছে। বিএসএফ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে, বিশেষত নারী ও শিশুদের সীমান্তের জিরো পয়েন্ট নিয়ে গিয়ে বন্দুকের ভয় দেখিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ পরিচয় নিশ্চিত না হয়ে তাদের ঢুকতে দিচ্ছে না। বিবৃতিতে বলা হয়, দুই দেশের বাহিনীর অনড় অবস্থানের কারণে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে দিনের পর দিন আটকে আছে বহু মানুষ। এদের মধ্যে গর্ভবতী নারী ও শিশু রয়েছে। রোদ বৃষ্টির মধ্যে খাবার ও পানিহীন অবস্থায় তারা এক ভয়াবহ ও অমানবিক পরিস্থিতির শিকার। বিএসএফ তাদের পুশব্যাক করে দায়িত্ব এড়াতে চাইছে। অন্যদিকে বিজিবি বলছে এরা যে বাংলাদেশি তার কোনো প্রমাণ নেই, বরং তারা ভারতীয়। ফলে দুই দেশের সশস্ত্র বাহিনীর মাঝখানে পড়ে এক চরম অনিশ্চয়তার দিন কাটাচ্ছে এই মানুষগুলো। এপিডিআর এই পরিস্থিতিকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি মনে করে, ভারত সরকারের ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতিটি সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি। এটি ভারতীয় সংবিধানের 14-21 নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এই 3D নীতি বর্তমান সংকটের মূল উৎস। মানবাধিকার সংগঠনটি দাবি জানিয়েছে, ভারত সরকারকে অবিলম্বে এই অসাংবিধানিক পুশব্যাক নীতি বাতিল করতে হবে এবং নো ম্যানস ল্যান্ডে আটকে পড়া প্রতিটি মানুষকে দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে হবে। একই সঙ্গে এই মানবিক বিপর্যয় রোধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের জরুরি হস্তক্ষেপ কামনা করছে সংগঠনটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে বৈঠককে নিজের জন্য সম্মানজনক আখ্যা দিয়ে সাক্ষাতে যে ইচ্ছা প্রকাশ করেছেন তা সরাসরি নাকচ করে দিয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনি। জ্যেষ্ঠ উপদেষ্টা ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এমন কোনো বৈঠক হবে না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসন চালালে ওয়াশিংটন এক অন্ধকার ও অন্তহীন সুড়ঙ্গে প্রবেশ করবে। কারণ মার্কিন প্রশাসন ভালো করেই জানে, যুদ্ধের চেয়ে আলোচনার খরচ অনেক কম। যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামো লক্ষ্য করে বারবার যে হুমকি দিচ্ছে সে বিষয়ে সতর্ক করে রেজাই বলেন, যুদ্ধ অবরোধ অব্যাহত থাকলে ইরানের সংঘাতকে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে ভারত মহাসাগর, লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী এবং ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত করবে, যা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনবে। গত 28 ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে পুরো অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি কৌশলগত লক্ষ্যবস্তুতে অন্তত 100টি সফল পাল্টা আঘাত হানে তেহরান। একই সঙ্গে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়। এই পরিস্থিতির মধ্যেই গত 7 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন। চলমান এই কূটনৈতিক অচলাবস্থার জন্য ট্রাম্পকে দায়ী করে খামেনির এই উপদেষ্টা বলেন, আলোচনার বল এখন আমেরিকার কোর্টে। তবে ট্রাম্পের অস্পষ্ট কথাবার্তা ইরানের ক্ষেত্রে কাজ করবে না। দুই দেশের মধ্যকার গভীর অবিশ্বাস দূর করতে ট্রাম্পকে ইসরায়েলের উপর নির্ভরতা কমিয়ে মার্কিন জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এবং স্পষ্ট কথা বলার আহ্বান জানান তিনি। ট্রাম্প ইরানের জবাবের অপেক্ষায় আছেন, এমন দাবির পরিপ্রেক্ষিতে রেজাই বলেন, ইরান তাদের অবরুদ্ধ সম্পদ মুক্তির স্পষ্ট দাবি জানালেও মার্কিনিরা স্পষ্ট জবাব দিচ্ছে। মূলত এই সম্পদ মুক্তি হবে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার ন্যূনতম পরীক্ষা। এই স্কুলে মুসলিমদের জায়গা নেই, শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন ভারতের কেরালার প্রধান শিক্ষিকা। কেরালার কোল্লাম জেলার একটি সরকারি অনুদান প্রাপ্ত স্কুলকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে প্রায় 30 জন মুসলিম শিক্ষার্থীকে স্কুলে ভর্তি নিতে অস্বীকার করেছে প্রধান শিক্ষিকা। গুরুতর অভিযোগটি উঠেছে সাস্তামকোটা গ্রামের মেমোরিয়াল RHS স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ভুক্তভোগী অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, ভর্তি হতে আসা মুসলিম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অত্যন্ত বৈষম্যমূলক ও আপত্তিকর মন্তব্য করেছেন
অভিযোগপত্রে বলা হয়েছে, প্রধান শিক্ষিকা অভিভাবকদের সরাসরি বলেন, এই স্কুলে মুসলিমদের কোনো জায়গা নেই। এখানে শেষ নয়, তিনি আরও যোগ করেন, যারা সাদা পোশাক পরে আসবে তাদের ভর্তি নেওয়া হবে না। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং শিক্ষাকর্মীর দোষী শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী চাকুভাল্লির একটি দ্বাদশে পড়াশোনা করা 30 জনের মতো শিক্ষার্থী ওই স্কুলে ভর্তির জন্য আবেদন করতে গিয়েছিল। অভিযোগকারীদের দাবি, স্কুলের সাধারণ শিক্ষক এবং অভিভাবক শিক্ষক সমিতি এর প্রতিনিধিরা বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রধান শিক্ষিকা ওই শিক্ষার্থীদের ভর্তি নিতে রাজি হয়নি। আর অভিযোগ, এ বিষয়ে স্কুলের কর্তৃপক্ষ ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সূত্রের খবর, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত চালিত স্কুলটিতে বর্তমানে মাত্র 63 জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে হাই স্কুল বিভাগে মাত্র একজন মুসলিম শিক্ষার্থী পড়াশোনা করছে। স্কুলের শিক্ষকরা জানিয়েছে, শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তারা নিজেদের চাকরি বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে যেখানে নতুন শিক্ষার্থী দরকার, সেখানে প্রধান শিক্ষিকার এমন আচরণে তারা ক্ষুব্ধ। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, ভবিষ্যতেও হবে না। জাতিসংঘে পাকিস্তান। জাতিসংঘ সাধারণ পরিষদে এক আলোচনায় পাকিস্তান জানিয়েছে, অবৈধভাবে কাশ্মীর দখল করে রেখেছে ভারত। জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সিলর গুল কায়সার সারওয়ারি একথা জানান। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কখনোই ছিল না, নেই এবং হবেও না। এর আগে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতনেনি হরিশ দাবি করেছিলেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সারওয়ানি বলেন, ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত অমীমাংসিত বিষয়। তিনি বলেন, কোনো ধরনের ধোঁয়াশা এই বিবাদের ঐতিহাসিক, আইনি এবং আন্তর্জাতিক চরিত্রকে পরিবর্তন করতে পারবে না। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদনে জম্মু ও কাশ্মীর এবং ফিলিস্তিনের উভয় বিরোধের অব্যাহত প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়েছে, যা জাতিসংঘের প্রাসঙ্গিক সম্ভাবনা অনুযায়ী সমাধান করা আবশ্যক। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস APCR এর একটি প্রতিবেদনে দাবি করা হয় যে ভারতে ঈদুল আজহা চলাকালীন দেশজুড়ে অন্তত 46টি মুসলিম বিদ্বেষী ঘৃণা ঘটনা ঘটেছে। এর ফলে 3 জনের মৃত্যু হয়েছে এবং সহিংসতা, ভয়ভীতি ও হয়রানির বেশ কয়েকটি ঘটনা ঘটে। গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, 46টি ঘটনার মধ্যে 30টি সরাসরি ঈদুল আজহা উদযাপনের সাথে সম্পর্কিত ছিল এবং এতে পশু কোরবানি, গবাদি পশু পরিবহন, ঈদের নামাজ এবং জনসাধারণের সমাবেশের মতো বিষয়গুলো জড়িত ছিল। APCR এর মতে 11 মে থেকে 29 মে পর্যন্ত এই ঘটনাগুলো রেকর্ড করা হয়েছে। সংস্থাটির বর্ণনা অনুযায়ী এই ঘটনাগুলো ঈদের সময় মুসলিম ধর্মীয় আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি ক্রমবর্ধমান ভয় ও শত্রুতার পরিবেশকে প্রতিফলিত করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই সময়ের মধ্যে 3 জন মুসলিম প্রাণ হারিয়েছেন। গুজরাটে গোহত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর এক মুসলিম ব্যক্তি পুলিশের হেফাজতে নির্যাতনের কারণে মারা যান বলে অভিযোগ উঠেছে। আসামে গবাদি পশু চুরির অভিযোগে একদল জনতা কর্তৃক পিটুনি দিয়ে 2 মুসলিম ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে। APCR উল্লেখ করেছে যে আসামের এই গণপিটুনি ঘটনাটি ঘটেছিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গবাদি পশু পাচারের বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করার ঠিক একদিন পর। প্রতিবেদন অনুযায়ী 32টি ঘটনা ভয়ভীতি ও হয়রানির সাথে জড়িত ছিল এবং 6টি ঘটনা উস্কানিমূলক বা ঘৃণ্য বক্তব্যের সাথে সম্পর্কিত ছিল। এছাড়া APCR 3টি শারীরিক হামলা এবং সম্পত্তিতে 3টি হামলার ঘটনা নথিবদ্ধ করেছে। সংস্থাটি জানিয়েছে, প্রতিবেদনভুক্ত অনেকগুলো ঘটনা গবাদি পশু পাচার, গোহত্যা বা পশু পরিবহনের অভিযোগের সাথে যুক্ত ছিল। হরিয়ানার একটি ঘটনায় গো পাচারের অভিযোগে 2 মুসলিম ব্যক্তিকে মারধর করা হয় এবং জোরপূর্বক গোমূত্র পান করানো হয় বলে অভিযোগ উঠেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ফের যুদ্ধ শুরু, ইসরায়েলে ইরানের একযোগে মিসাইল বৃষ্টি, ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি। ইসরায়েলে পৃথক বন্দুক হামলায় হতাহত 5। ভারতের মানবাধিকার সংগঠনের উদ্যোগ, বন্দুক দেখিয়ে নারী শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে BSF। ট্রাম্প মধ্যস্থতা বৈঠকের সম্ভাবনা নাকচ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের। এই স্কুলে মুসলিমদের জায়গা নেই, 30 শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন ভারতের কেরালার প্রধান শিক্ষিকা। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, ভবিষ্যতে হবে না, জাতিসংঘে পাকিস্তান। APCR এর প্রতিবেদন, ভারতে ঈদুল আজহা ঘিরে 46টি মুসলিম বিদ্বেষী সহিংসতা, রক্ত ঝরল 3 জনের।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।